আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রংপুর সরকারি সিটি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতার ধারাবাহিক লেকচারের আজকে তৃতীয় দিন। আমি আজকে তোমাদের পরিবর্তনশীল বল এবং পরিবর্তনশীল বল কর্তৃক কাজ কীভাবে সম্পন্ন হয় সেখান থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে আগে পরিবর্তনশীল বল কি এই বিষয়টাকে আমাকে জানতে হবে। পরিবর্তনশীল বল অর্থাৎ যে বলের মানের ও দিকের পরিবর্তন অথবা যে কোনো একটি পরিবর্তনে পরিবর্তিত হয় সেই বলটাকে আমরা পরিবর্তনশীল বল বলতে পারি। অর্থাৎ যে কোনো বল প্রয়োগ করলে আমরা মান তো অবশ্যই আছে বলে এবং বলের দিকও থাকতে পারে। যদি দিক থাকে তাহলে একটির পরিবর্তনে পরিবর্তিত হতে পারে কিংবা উভয়ের পরিবর্তনে যদি পরিবর্তিত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল বল। তো দেখ, এই পরিবর্তনশীল বলের মান কর্তৃকৃত কাজ আমরা আপাতত আলোচনা করতেছি। প্রথমে পরিবর্তনশীলের মান যদি পরিবর্তন হয়, বলের মান পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের মান, আমরা দিক আপাতত আলোচনা করছি না, আমরা মান নিয়ে আলোচনা করছি। পরিবর্তনশীল বলের মান যদি পরিবর্তন হয় তাহলে কাজ কিভাবে হবে বা কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করবো আমরা সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, এই আলোচনা করার সময় আমি আগে একটা তোমাদেরকে চিত্র এখানে অঙ্কিত করছি বোর্ডের মধ্যে। দেখো, এখানে যদি আমরা ও এক্স অক্ষ বরাবর আমরা যদি একটা বল এফ বল করব বস্তুর উপর এক্স অক্ষ বরাবর, আমরা এখানে এফ এই বস্তুর উপর এক্স অক্ষ বরাবর একটা এফ বল আমরা যদি কল্পনা করি, তাহলে এই বল, এই যে এফ বল এই এক্স অক্ষ বরাবর আমরা যে সরণটা চিন্তা করতেছি, যে জায়গাটা নিয়ে আমরা যে সরণ বা দূরত্বটা নিয়ে আমরা কাজ নির্ণয় করব সেটা হলো x1 থেকে x2, x1 থেকে x2 এই সরণটায় কিন্তু কাজের পরিমাণ আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এই মান যদি আমরা একটু চিন্তা করে দেখি, যদি এই x1 থেকে x2 এর দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আমরা কাজের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা আমাদের পক্ষে খুব কঠিন হবে। এজন্য আমরা কি করি, সরণটাকে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে বিভক্ত করলাম। প্রত্যেকটা অংশ ধরলাম এটা একটা ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র অংশের সরণের মান একই ধরলাম, ডেল এক্স, এটা ডেল এক্স ধরলাম, মানে 5 সেন্টিমিটার যদি আমরা 5 মিটার ধরি, এটা 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, এটা 5 মিটার, অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র সরণের মান আমরা একই ধরলাম। আমরা এখানে সংকেত ব্যবহার করলাম ডেল এক্স। তাহলে তাহলে প্রথমে আমরা যদি চিন্তা করি x1 থেকে ডেল এক্স, এই যে দূরত্বটা x1 তো একটা 0 থেকে x1 পর্যন্ত, এটা x1 হলো আদি অবস্থান বস্তু, হ্যাঁ, বস্তুর আদি অবস্থান হলো x1 থেকে বস্তু ডেল এক্স, এই দূরত্ব যদি যেতে চায়, এই দূরত্ব যে বস্তুর আমি ক্ষুদ্র সরণের জন্য বল যদি আমি f1 কল্পনা করি, এই ক্ষুদ্র সরণটার জন্য বল যদি আমি f1 কল্পনা করি তাহলে কি দাঁড়ায়, তাহলে কাজের পরিমাণ মানে বল গুণন সরণ, বল গুণন সরণ, অর্থাৎ f1 প্লাস ডেল এক্স, f1 প্লাস ডেল এক্স, এই প্রথম ক্ষুদ্র সরণের জন্য আমরা এইটুকু কাজের পরিমাণ পাচ্ছি। তদ্রূপ পরের অংশটা কি আসতেছে, তাহলে এখানে x1 প্লাস ডেল এক্স এটা একটা অংশ, পরের অংশটা কি আসতেছে x1 প্লাস ডেল এক্স আর ডেল এক্স কত 2 ডেল এক্স। তাহলে পরবর্তী অংশ যদি 2 ডেল এক্স মানে এই ডেল এক্স, এই অংশটার জন্য যদি আমি বল f2 ধরি, এই প্রথম ডেল এক্সটার জন্য বল ধরলাম আমি f1, সেক্ষেত্রে কাজের পরিমাণ পেলাম আমি ডেল w1 সমান f1 ডেল এক্স। পরবর্তী ডেল এক্স অর্থাৎ x1 প্লাস 2 ডেল এক্স মানে পরবর্তী ডেল এক্স, এই ডেল এক্স পরিমাণে যদি কাজের বলের পরিমাণ আমি f2 ধরি তাহলে কাজের পরিমাণ দাঁড়াচ্ছে একইভাবে ডেল w2 সমান f2 ডেল এক্স। তদ্রুপ এভাবে এখানে যদি f3 ধরি, f4 ধরি, f2 n ধরি, তাহলে এইভাবে আমরা দাঁড়াচ্ছে, তাহলে আমরা কাজের পরিমাণ তাহলে আমরা এভাবে পেতে থাকবো। তাহলে আমরা ডেল w সমষ্টি যদি কাজ ধরি প্রত্যেকটা, তাহলে এই যে x1 থেকে x2 এই পুরো সরণটা যদি কাজ আমরা কল্পনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডেল w সমান ডেল 1 প্লাস ডেল w1 ডেল w2 ডেল w3, আমরা যদি n সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ডেল x কল্পনা করি তাহলে আমাদের মোট ডেল w n দাঁড়াচ্ছে। এটা আমরা কাজের পরিমাণ, তাহলে কাজের পরিমাণ ডেল w1 সমান f1 ডেল x, f2 ডেল x, f3 ডেল x, তো fn ডেল x, এটাকে আমরা যদি সামেশন করি তাহলে k এর মান যদি 1 থেকে n ধরি, অর্থাৎ ডেল x এর মান 1 থেকে যদি n ধরি, সেক্ষেত্রে আমরা f কে ডেল x পাচ্ছি। আমরা এখন তাহলে দেখো যে ক্ষুদ্র সরণ ডেল এক্স যেটা আমরা নির্ণয় করলাম, ডেল এক্স এর মান, তাহলে আমরা এই ক্ষুদ্র সরণ ডেল এক্সটাকে আমরা যদি আরো নিখুঁতভাবে নির্ণয় করতে চাই, এই মানটাকে, এই ডেল এক্স এর সরণের মানটাকে আরো আমরা ক্ষুদ্র ধরতে পারি, সেটা কি, আমরা
শূন্যের কাছাকাছি যদি ধরে এই ডেল এক্স এর মানটা, এই যে ক্ষুদ্র সরণ আমরা ডেল এক্স কল্পনা করলাম প্রথমে, এই ক্ষুদ্র সরণের মান যদি আমরা একেবারে শূন্যের কাছাকাছি ধরি অর্থাৎ ডেল এক্স টেন্ডস টু 0, সেক্ষেত্রে কাজের পরিমাণ কি দাঁড়াচ্ছে, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 as k equal 1 to n f k ডেল এক্স। অর্থাৎ এই ক্ষুদ্র যদি সরণটাকে আমরা একেবারে ক্ষুদ্র ধরি, একেবারেই ক্ষুদ্র ধরি, মানে প্রায় 0 কিন্তু 0 নয়, 0 এর কাছাকাছি ধরি, তাহলে আমরা কাজের পরিমাণ এটা পাই। ক্যালকুলাসের ভাষায় আমরা এভাবে লিখতে পারি, ক্যালকুলাসের জিনিসটা ক্যালকুলাসের ভাষায় আমরা লিখতে পারি এই লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 k equal 1 to n সামেশন f k ডেল এক্স। এটাকে আমি ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ক্ষেত্রে x1 to x2 এটা লিমিট x1 থেকে এই যে x1, অর্থাৎ এই লিমিটটা হলো x1 থেকে x2, এই যে এই মাঝখানে এই পুরো এলাকার যে কাজের পরিমাণ সেটা হলো x1 to x2 f of x dx। এটা ক্যালকুলাসে আমরা লিখতে পারি। তাহলে আমরা x1 থেকে x2 সীমার মধ্যে এই যে এই সীমাটা থাকলো আমাদের, আমরা যেখানে কাজ শুরু হিসাব করা গণনা শুরু করলাম x1, কাজ গণনা শেষ করবো যে x2, এই সীমার মধ্যে যে পরিমাণ কাজ আমাদের সম্পাদিত হলো, সেই কাজ সম্পাদিত হলো, সেই কাজটা আমরা এই ক্যালকুলাসের মাধ্যমে এভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা এখন এর আগে বলের মান পরিবর্তনে কাজ যেমন বের করলাম, এবার বলের মান ও দিক এই দুটো পরিবর্তনে কিভাবে কাজ নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছি। তোমরা দেখো একটা আমি চিত্র আঁকছি, এই মনে করলাম এই এখানে একটা এ একটা বিন্দুতে এই ডিআর একটা ক্ষুদ্র সরণ আমরা ডিআর কল্পনা করব, অর্থাৎ মান ও দিকে পরিবর্তনশীল এই বলে কি বস্তু একটি রেখায় এই একটি রেখা গতিশীল হলো, গতিটা কি দ্বিমাত্রিক হতে পারে আবার ত্রিমাত্রিকও গতি হতে পারে। এইখানে বস্তুটার গতি দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিকও হতে পারে। এখানে আমরা এই যে যদি চিন্তা করি এখান থেকে আরম্ভ করে যদি আমরা চিন্তা করি এই পর্যন্ত যদি সরণ আর ধরলাম, পুরোটা সরণ ধরলাম আমরা, আর এই আর এর আমরা কাজ নির্ণয় করতে হচ্ছে, এই সরণে কিন্তু কাজের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে কিসের মাধ্যমে, বলের এবং দিকের পরিবর্তনের মাধ্যমে। তাহলে বস্তুটা কোন একটা সময় আমরা ক্ষুদ্র সরণ এখানে ডিআর কল্পনা করব, বস্তুটা ক্ষুদ্র একটা সরণ ডিআর কল্পনা করলাম, এই ডিআর যদি আমরা কাজের পরিমাণ নির্ণয় করতে পারি তাহলে এটা যদি আমরা সেরকম যদি এখানে ক্ষুদ্র সরণ ডিআর, এখানে একটা এরকম অনেক ক্ষুদ্র সরণ থাকতে পারে ডিআর ডিআর এরকম অনেক ক্ষুদ্র সরণ থাকতে পারে ডিআর, তা আমরা একটা ক্ষুদ্র সরণের যদি মান নির্ণয় করতে পারি, সেই ক্ষুদ্র সরণের মানকে আমরা যদি ক্যালকুলাসে সামেশন করতে পারি তাহলে পুরো আমরা আর এর কাজ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই প্রকার তাহলে এই কিছু সমগ্র গতিপথকে আমরা ক্ষুদ্র সরণ ডিআর হিসেবে গণ্য করলাম। তাহলে এখন এই ডিআর এর যদি বল আমরা এফ ধরি, এখন এফ বলটা দুইটা উপ অংশে বিভক্ত হবে, একটা হলো অবিলম্ব বরাবর এফ আর যেটা আমরা বলছি, একটা হলো উলম্ব বরাবর এফ এর, অর্থাৎ দুইটি বল হবে, একটা অবিলম্ব বরাবর একটা হলো উলম্ব বরাবর। এই তাহলে এফ আর এর মান, তাহলে এফ আর যদি অবিলম্ব যেটা অবিলম্ব বরাবর হবে, আনুভূমিক দিকে হবে, যেটা আনুভূমিক দিকে যেটা হবে তাহলে সেটাকে ধরলাম আমরা এফ আর কস এফ কস থিটা, আর যেটা উলম্ব বরাবর হবে সেটাকে আমরা ধরলাম এফ আর এফ এর সমান এফ সাইন থিটা। এখন এই ক্ষুদ্র সরণ ডিআর এর জন্য তাহলে এই মধ্যবর্তী কোণ কিন্তু আবার এটা আমরা 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এফ এন এফ কস এফ সাইন থিটার মান আমরা পাচ্ছি না, 0 পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কিসের মান, এই ক্ষুদ্র সরণ ডিআর এর ক্ষেত্রে যে এফ আর, এই এফ 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 আর যে এই বলটা আছে, এই বলের কারণে যে কাজ হবে সেই কাজটা পাচ্ছি, সেটা ডিডব্লিউ, তাহলে কাজের পরিমাণ ক্ষুদ্র সরণ ডিআর এর কাজের জন্য ডিডব্লিউ যদি ধরি, ডিডব্লিউ সমান এফ ডিআর এফ কস থিটা, অর্থাৎ এখানে যেহেতু মান হলো থিটা, বলের সঙ্গে অনুভূমিক বলের সঙ্গে যে অনুভূমিক সরণ আছে তার মান যেহেতু থিটা যদি ধরে থাকি তাহলে আমরা পাচ্ছি এফ ডিআর কস থিটা। তো যাই হোক এই যে আমাদের এই ক্ষুদ্র সরণ যদি ডিআর এর ক্ষেত্রে আমরা মান পেলাম, এটা যদি আমরা সামেশন করি, অর্থাৎ পুরোটাকে যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় যে আমরা লিখি আর 0, এটা যদি আমি এখানে 0 ধরি, আর মানে এখানে 0 ধরলাম, আর মানে এখানে আর সমান 0, আর এটা আর সমান 8 ধরলাম, অর্থাৎ এই আদি অবস্থান থেকে শেষ অবস্থান আর এর মান যদি 0 ধরি এবং শেষ অবস্থান আর এর মান যদি 8 ধরি, তাহলে আমরা যদি ক্যালকুলাসের মাধ্যমে সামেশন করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কাজ হলো w সমান r0 টু r f dr। আমরা এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি। স্থিতিস্থাপক বল দ্বারা কিভাবে কাজ নির্ণয় করতে হবে সেটা আমরা যাচ্ছি। স্থিতিস্থাপক বল দ্বারা কাজ নির্ণয় করার আগে আমাদের স্থিতিস্থাপক কি এটা জানাবো। স্থিতিস্থাপক সীমার মধ্যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার পরিবর্তন ঘটানো হলে
এবং সেই বলটা যদি আমরা আকার পরিবর্তন করার পর বলটাকে অপসারণ করি, তাহলে বস্তুটা তার যে কারণে বা যে বলের কারণে পূর্বাবস্থায় ফিরে আসে সেই বলটাকে আমরা স্থিতিস্থাপক বল বলি। কোনো একটা রাবার যদি কল্পনা করি, আমরা যদি রাবারটা যদি কোনো বল প্রয়োগ করে অবস্থা পরিবর্তন করি, আবার বলটা যদি আমরা অপসারণ করি, সেই বলটা যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে সেই পূর্বাবস্থায় ফিরে আসে, তাহলে এই বলটাকে আমরা স্থিতিস্থাপক বল বলব। কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, এটা অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। স্থিতিস্থাপক সীমাকে যদি আমরা অতিক্রম করি, তাহলে সেই বলটাকে আবার আমরা স্থিতিস্থাপক বল বলতে পারবো না, সে প্রেক্ষাপট আলাদা। যাই হোক, তাহলে আমরা যদি পূর্ব অবস্থায় ফিরে আসে সেই বলটাকে আমরা স্থিতিস্থাপক বল বলি। তা এই ধরনের বল করতে কিভাবে কাজ নির্ণয় করতে হবে সেই বিষয়ে আলোচনা করছি। একটা স্প্রিং আছে, একটা স্প্রিং বললাম, এই স্প্রিং এ বল প্রয়োগ করলাম এফ। বল প্রয়োগ করার পরে সরণ ঘটলো কি, স্প্রিং অবস্থান ছিল এই পর্যন্ত, বল প্রয়োগ করার পরে সরণ এতটুকু ঘটলো, অর্থাৎ এই সরণটাকে আমি ধরলাম এক্স। সরণ ঘটলে স্প্রিং দ্বারা কৃত কাজ আমরা পাবো W = হাফ kx²। কে হলো বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলতে পারি, বল ধ্রুবক বলতে পারি, এবং x হলো সরণ। আর তাহলে হাফকে যদি ধ্রুবকটা বাদ দেই, তাহলে আমাদেরকে W = x², অর্থাৎ কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। আমরা এখন স্প্রিং প্রসারণ, এই যে স্প্রিং এর কথা আমি আলোচনা করছি, দেখো এই স্প্রিং প্রসারণ করলাম আমরা। এই যে এখানে একটা স্প্রিং আছে, এটাকে এস সরণ আছে এস, আমরা যদি এখানে প্রসারিত করি স্প্রিংটাকে, এই স্প্রিংটা প্রসারণ করলে আমাদের অবশ্যই সরণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কাজ সমান বল গুণন সরণ, তাহলে আমরা স্প্রিং প্রসারণে কাজ হবে। সেই স্প্রিং প্রসারণে কি হবে কাজ সম্পাদিত হয় সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। যাই হোক, দেখো মনে করি একটা আদর্শ স্প্রিং দেয়ালের সাথে, এই যে একটা আদর্শ দেয়ালের সাথে আটকানো আছে, হ্যাঁ, এবং অপর প্রান্তে এই যে প্রান্তে দেয়াল একটা, অপর প্রান্তে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু অপর প্রান্তে স্প্রিং এর সঙ্গে আটকানো আছে। এখন বস্তুটিকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর, এই যে অনুভূমিক বরাবর যদি আমরা বস্তুটিকে বল প্রয়োগ করি, এক পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে এই যে এস স্প্রিং এর যে সরণ ছিল তার এক্স পরিমাণ কি হলো দৈর্ঘ্য, এফ বল প্রয়োগ করার কারণে এক্স পরিমাণ সরণ বৃদ্ধি পেল। তাহলে এক্স পরিমাণ যদি সরণ বৃদ্ধি পেল, তাহলে এই যে বস্তুটা যখন এম ভরের বস্তুটা যখন আমরা এফ বল প্রয়োগের কারণে এস সরণ থেকে এক্স সরণ বৃদ্ধি পেল, অর্থাৎ এই সরণটুকু যখন বৃদ্ধি পেল, তাহলে এই স্প্রিং এর একটা বৈশিষ্ট্য আছে, স্প্রিং বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে আকর্ষণ করবে, টানবে, এটাকে আমরা কি বলি, প্রত্যয়নী বল বলি। এবং এই প্রত্যয়নী বলের মান সর্বদা ঋণাত্মক হয়, প্রত্যয়নী বলের মান সর্বদা ঋণাত্মক হয়। তাহলে যে এফএস এ যে এই যে স্প্রিংটা, এই স্প্রিং এর যে অবস্থানটা আছে, এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা কি করবে, যে সরণ বৃদ্ধি করা, এফ বল প্রয়োগ করার কারণে সরণটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু স্প্রিং চাবে বা স্প্রিং এর ইচ্ছা থাকবে বা স্প্রিং এর একটা শক্তি থাকবে, যেটাকে আমরা প্রত্যয়নী বল বলি, সেই স্প্রিংটা পূর্ব অবস্থায় ফিরে আসতে চেষ্টা করবে। এবং এই প্রত্যয়নী বলটাকে আমরা সর্বদা ঋণাত্মক ধরি। যদি এই প্রত্যয়নী বলটাকে আমি এফএস ধরি, তাহলে আসতেছে -kx, অর্থাৎ x পরিমাণ সরণ সম্পাদিত হওয়ার কারণে যে বলটা অনুভব হচ্ছে, সেটা বলটা বিপরীত দিকে স্প্রিং অনুভব করে প্রত্যয়নী বলের কারণে, সেটাকে আমরা x = -kx ধরতে পারি। এখন এই স্প্রিংটাকে আমরা s থেকে সরণ x যখন আমার বৃদ্ধি পেল, তখন অবশ্যই একটা বাহ্যিক বল আমাকে প্রয়োগ করতে হচ্ছে, সেটা বল ধরলাম আমরা f। যে বাহ্যিক বলের কারণে বস্তু এই স্প্রিংটির সরণ x পরিমাণ বৃদ্ধি পেল, সেটা যদি বাহ্যিক বলটাকে যদি আমরা f ধরি, তাহলে f এর মান তাহলে অবশ্যই বিপরীতমুখী বল, স্প্রিং টানছে বাম দিকে, আর বাহ্যিক বলটা টান দিচ্ছে ডান দিকে, অর্থাৎ বিপরীতমুখী। এই জন্য আমরা ঋণাত্মক চিহ্ন দিই বিপরীতমুখী। এখন এই এফএস এর মান আমরা কি পেলাম, kx, তাহলে বাহ্যিক বলের মান পাচ্ছি আমরা kx। এফএস এর মান পেলাম -kx, তাহলে এফএস এর মান বসাইলে আমরা বাহ্যিক বলের এফ এর মান পাচ্ছি kx। তাহলে স্প্রিংটিকে তাহলে x1 অবস্থান থেকে x2 অবস্থানে যদি প্রসারিত করতে, আমরা এটাকে যদি আবার এই x টাকে আমরা যদি দুটো ভাগ করি, বা এটাকে x1 ধরলাম আর এই শেষের মাত্রাটাকে x2 ধরলাম, তাহলে কি হবে, x অবস্থান হতে x2 অবস্থানে প্রসারিত বল কর্তৃক কৃত কাজ। এখন এই অংশটুকু প্রসারিত হওয়ার কারণে যে বল প্রয়োগ করলাম, সেই বল কর্তৃক কৃত কাজ, তাহলে আমাদের সীমা কি আসতেছে, x1 নিম্ন সীমা x1, ঊর্ধ্ব সীমা x2, অর্থাৎ x1 থেকে x2 এর মধ্যে কাজের পরিমাণ হলো f(x) dx। যেহেতু এটা সরণ নাই, সরি
কোণ নাই, অনুভূমিক দিকে আছে, থিটার মান 0, সেজন্য আমরা কাজের পরিমাণ w সমান সমান x1 x2 f of x dx লিখতে পারি। তাহলে আমরা এই যে fx এর মান যদি বসাই দিই, f এর মান হলো dx যদি হয়, তাহলে আমরা ইন্টিগ্রেশন যদি করলে আসে x²/2 x2/x1, এই সীমা হলো ঊর্ধ্বসীমা x2 নিম্নসীমা x1। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন ভাষা করি তাহলে আমরা হাফ কে x2² মাইনাস হাফ কে x1² পাই। তাহলে সুতরাং আদি অবস্থান যদি x1 অবস্থানটাকে যদি আমি বস্তুর 0 অবস্থান ধরি আর x2 অবস্থানটাকে যদি আমি x ধরি, x1 অবস্থানটাকে যদি 0 অবস্থান ধরি, x2 অবস্থান যদি x ধরি, তাহলে আমাদের এই x1 এবং x1 এর মান যদি আমি 0 বসাই, এখানে যদি আমি 0 বসাই আর x2 এর মান যদি আমি x বসাই, তাহলে কি আমি পাই কাজ সমান সমান w সমান সমান হাফ কে x²। আমি এবার একটা সমাধান দিচ্ছি তোমাদের। কোনো এক ব্যক্তি 2 কিলোমিটার উপর থেকে উপরে একটি বিমান থেকে 0.5 কেজি ভরে একটি বস্তুকে ভূমিতে ফেলে দিল। 2 কিলোমিটার উপর থেকে এটা যদি 2 কিলোমিটার ধরলাম, আমি 2 কিলোমিটার উপর থেকে এটা 2 কিলোমিটার ধরি, এটা আমি 2 কিলোমিটার ধরলাম। 2 কিলোমিটার 0.5 কেজি ভরের একটি বস্তু, 0.5 কেজি 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমিতে ফেলে দিল। তাহলে এই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি আমি বেগটাকে ভি ধরি, শেষ বেগ যেটাকে বলি আমরা, যদি শেষ বেগ ভি ধরি, তাহলে ভি সমান সমান আমরা জানি v² সমান u² প্লাস 2gh, অর্থাৎ শেষ বেগের বর্গ সমান আদি বেগের বর্গ আর হলো ত্বরণ এবং উচ্চতা গুণফলে দ্বিগুণ। এটা হলো v² সমান u² প্লাস 2gh, আমরা এটাকে প্রমাণ করছি। তাহলে ইউ ওখানে বস্তুটা যেহেতু এখানে যখন স্টার্ট ছিল, আমরা আদি বেগ এখানে 0 যদি ধরি, তাহলে এখানে ইউ এর মান হলো 0 আর এখানে মান বসা দিলে 9.8 এবং 2 কিলোমিটার মানে 2000 মিটার মান বসাইলে আমরা তো পাচ্ছি এটা 39200 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হলো শেষ বেগ ভূমিতে স্পর্শ করা পূর্ব মুহূর্তে বেগ। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা গতিশক্তি হাফ mv² মান বসালে 9800 জুল। তো যাই হোক, এরকম ছোট ছোট সমাধান তোমাদের ইতিপূর্বেও আমি করে দিছি। তো যাই হোক, আমরা নিয়মিত ক্লাসগুলো আমরা অনলাইনে ক্লাসগুলো ফলো করব। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবা এবং পাঠ বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবা। নিশ্চয়ই তোমাদের যদি পরিশ্রম ঠিকমতো করো, আশা করি এই আমাদের বিরূপ পরিস্থিতিতে আমরা আমাদের লেখাপড়াকে সঠিকভাবে চালিয়ে নিতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।